প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিডিও ক্লাস। আশা করি সবাই ভালো আছে। আমরা আজ আলোচনা করব বহু নির্বাচনী অভিক্ষা নিয়ে, অর্থাৎ আমরা যাকে বলে থাকি এমসিকিউ। তো সেই এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু যাই আমাদের মানবন্টন নিয়ে কিছু কথায়। তো মানবন্টন নিয়ে কথা বলেছিলাম আমি প্রথম ক্লাসে। তোমাদের হয়তো মনে আছে যে আমাদের সাবজেক্টটা 100 মার্কসের, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাত্র 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে আমাদের সৃজনশীলে থাকে 50 মার্কস। তাহলে আমরা সৃজনশীলে কি পাচ্ছি? সৃজনশীলে থাকে 50 নম্বর। এখানে লিখতে হয় 5টি প্রশ্ন। আটটা প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 5টা লিখতে হয়। এরপর থাকে আমাদের এমসিকিউ, যাকে আমরা বলছি বহু নির্বাচনী অভিক্ষা। তো এই বহু নির্বাচনী অভিজ্ঞায় আমাদের থাকে 25 নম্বর, আর থাকে ব্যবহারিক। এই ব্যবহারিকে থাকে 25 নম্বর। মোট আমাদের 100 নম্বর। তো তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম প্রথম ক্লাস থেকেই, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস থেকেই। তো তারপরে আমরা শুরু করেছিলাম একাদশ শ্রেণীর ক্লাস। তো একাদশ শ্রেণীর ক্লাসেও আমি আলোচনা করছিলাম প্রথম অধ্যায় নিয়ে। তো দ্বাদশ শ্রেণীর যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছিলাম, সেটা বিস্তারিত যে আলোচনা, অর্থাৎ যে বেসিক ধারণা, সেটা আমি গত ক্লাসে শেষ করেছিলাম। তো আজকে আমাদের আলোচনা করার কথা ছিল এমসিকিউ নিয়ে। অর্থাৎ আমাদের এই এমসিকিউতে দেখো আছে কত মার্কস? 25 মার্কস আছে। এখন এই 25 মার্কসের জন্য আমাদের প্রশ্ন থাকে কয়টি? 25টি প্রশ্ন থাকে। এখন কথা হচ্ছে যে এই 25টি প্রশ্নের জন্য আমাদের সময় নির্ধারণ করা থাকে 25 মিনিট। তাই আমাদের অ্যান্সার করতে হয় খুব দ্রুত। তো এর মধ্যে সব যে অঙ্কের মধ্যে থাকবে তা না। অঙ্কে থাকে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে অঙ্ক, সেখান থেকে থাকবে, ডিজিটাল পদ্ধতি থেকে থাকবে, প্রোগ্রামিং থেকে থাকবে, তারপরে তোমার HTML থেকে থাকবে, ডাটাবেস থেকে থাকবে। প্রথম দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনা, অর্থাৎ বিশ্বগ্রামের ধারণা আছে প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের কমিউনিকেশন সিস্টেম। তো সব অধ্যায় থেকেই কিছু না কিছু থাকবে। তো যেহেতু আমাদের অঙ্ক, প্রোগ্রামিং বা HTML নিয়ে 3টা অধ্যায়, তাই ধরে নেওয়া যায় যে 50% আমাদের এই 3টা অধ্যায় থেকেই থাকবে। ফলে যেহেতু অঙ্ক, ফলে দ্রুতই আনসারে যাওয়াটাই আমাদের খুবই প্রয়োজন। তা না হলে সময়ের সাথে হয়তো আমরা পারবো না। তো সেই আলোকে যাতে আমরা খুব দ্রুত অ্যান্সারে যেতে পারি, সেই জন্য আমি আজকের এই আলোচনাটা করছি। অর্থাৎ বহু নির্বাচনী অভিজ্ঞতার উপরে আমি আজকের আলোচনা করব। কিভাবে আমরা সংখ্যা পদ্ধতি, সংখ্যাগুলো দিয়ে যদি বহু নির্বাচনী অভিজ্ঞতার প্রশ্ন থাকে, তাহলে সহজে অ্যান্সারে যেতে পারি, সে সম্পর্কে আমি কিছু ধারণা দিব। তো শুরু করি আমরা। দেখো, প্রথমে আমি একটা দশমিক সংখ্যার অঙ্ক নেই। আমি দশমিক সংখ্যার একটা
অঙ্ক নিলাম 39, এই দিলাম 10, অর্থাৎ ভিত্তি সংখ্যা 10। তাহলে কি বুঝলাম? এটা দশমিক সংখ্যার অঙ্ক। এখন আমার এর প্রশ্নটা হচ্ছে এর সমকক্ষ বাইনারি মান বের করো। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো বা তোমরা অনেক আগে থেকেই জেনে গেছো যে বহু নির্বাচনী অভিজ্ঞতায় 4টা অপশন দেওয়া থাকে, ক খ গ ঘ, এর মধ্যে সঠিক উত্তরটা থাকে। তো আমি আজ আর সেই 4টা অপশনে যাচ্ছি না, আমি শুধুমাত্র সঠিক উত্তরটা কিভাবে বের করতে হবে সেটা তোমাদের শিখাবো। তো সঠিক উত্তর যদি আমি বের করতে পারি তাহলে নিশ্চয়ই ওই 4টা থেকে আমি সঠিকটা পেয়ে যাবো এবং সেটাতেই আমি গোল চিহ্ন দিব। তাহলে আমরা আসি অঙ্কে। 39 আমি ভিত্তি সংখ্যা দিচ্ছি 10, অর্থাৎ দশমিক সংখ্যার অঙ্ক। এর সমকক্ষ বাইনারি মান বের করো। দেখো, এটা আমরা জানি যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো সেই পদ্ধতিটা কি সঠিক, অর্থাৎ প্রপারলি যে পদ্ধতি, অর্থাৎ বইয়ের নিয়মে যেটা আছে সেখানে আগে আমরা একটু যাই। সেটা হচ্ছে এরকম, 39 কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাইছি আমি? বাইনারিতে। তাই বাইনারির ভিত্তি সংখ্যা দিয়ে 36কে আমরা কি করব? 39, তাই 39কে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? বাইনারির ভিত্তি সংখ্যা 2 দিয়ে। তো ভাগ করি আমরা। দেখো মুখে মুখেই তোমরা পেরে যাবে, 2 1 2। হ্যাঁ, এখানে অবশিষ্ট 1 থাকবে, পাশে 9 আসলে 19 হয়ে যাবে, তাহলে 9 দুগুণে 18, অবশিষ্ট থাকবে 1, এই দিলাম। আবার নিলাম 2, তাহলে এবার কত আসছে? 9 দুগুণে 18, অবশিষ্ট 1। আমরা অবশিষ্টটাকে সবসময় ডাইনে রেখে দিব। এবার 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, অবশিষ্ট 1। আবার 2 নিলাম, 2 দুগুণে 4, এবার দেখো কোনো অবশিষ্ট নেই, তাই দিলাম 0। আবার দিলাম 2, তাহলে 2 1 2, এখানে আসছে কত? 0, অবশিষ্ট কিছু নাই। এবার দেখো ভিতরের সংখ্যাটা ছোট হয়ে গেছে। আমরা মূলত কি করছি? বাইরের এই 2 দিয়ে ভিতরের সংখ্যাটাকে ভাগ করছি। তো এখন বাইরের 2 দিয়ে দেখো ভিতরের সংখ্যাটাকে আর ভাগ করার অবস্থায় নেই, কারণ ভিতরের সংখ্যাটা 1, অর্থাৎ 2 এর থেকে ছোট। তাই ভাগ করতে পারলাম না বলে কি করব? 0। আর ভাগ করতে পারিনি তাকে, এই 1কে তাকে নিয়ে আসলাম এখানে। আমরা অ্যান্সার লিখব এই অবশিষ্ট অংশকে নিয়ে নিচের থেকে উপরের দিকে। তাহলে দেখো আমরা 39 সমান কত পেলাম? এই 39 10 ইকুয়াল পেলাম 1001111। কিসে রূপান্তর করছি? বাইনারিতে। তোমার অপশনের মধ্যে অবশ্যই এটা থাকবে, সেটা ক খ গ ঘ যেখানেই থাকুক না কেন। কিন্তু আমার কথাও হচ্ছে এই যে প্রক্রিয়াটা করলাম আমরা, এটা দেখো অনেক বড় প্রক্রিয়া, যা 1 মিনিটে সম্ভব নাও হতে পারে, কারণ আমার একটা এমসিকিউ এর জন্য মাত্র 1টা মিনিট বরাদ্দ। তাই আমরা কি করব? এই জিনিসটাকে, অর্থাৎ এই রূপান্তরের কাজটাকে সংক্ষেপে করার চেষ্টা করব। তো দেখি সেই সংক্ষিপ্ত পদ্ধতিটা কি। সংক্ষিপ্ত পদ্ধতিটা হচ্ছে, দেখো আমি এর আগের আলোচনায় অনেকবার বলছি, আমরা একটা স্ট্রাকচারের সাহায্য নেব। কেমন? 1 2 4 8 16 এই 32। দেখো আমি চাইছি তাকে 39কে বাইনারি করতে, তাই 32 দুগুণে 64 আসে এরপরে। তো ওই 64কে আর প্রয়োজন নাই। দেখো এখানে কোন প্রসেসে আসছে? আমি 2কে গুণ করতে করতে এদিকে চলে আসছি। তেমন 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এরপরে কত আসবে? 32 দুগুণে 64। কিন্তু আমি তো চাইছি কার বাইনারি করতে? 39-এর বাইনারি করতে, তাই 64 আনার আমার প্রয়োজন নয়। এখন নিয়মটা হচ্ছে কি, আমি এখানে যোগ করে দেখব কাকে কাকে যোগ করলে 39 পাওয়া যায়। তো
আমরা জানি 32 আর 8 কত 40, বেশি হয়ে যায়, তাহলে নিলাম না ওকে। তাহলে 32, আচ্ছা 36, 37, 38, 39। দেখো কাকে কাকে যোগ করে পেলাম, 32 আর 4, 36, 37, 38 আর 1, 39। যাকে যাকে যোগ করলাম তাদের নিচে 1 দিব, বাকি সবাইকে কি দিব, 0। দেখো এবার খেয়াল করি, 1 0 0 1 1 1, এখানেও আমরা পেয়েছিলাম 1 0 0 1 1 1। যখন তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে, যদি এরকম পাও যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, সেক্ষেত্রে তুমি এটা অবশ্যই ফলো করবে, অর্থাৎ এই নিয়মে অবশ্যই করবে। কিন্তু যখন এমসিকিউ এর প্রশ্নে আসছো, তখন দেখো এটাকে তুমি সহজে অ্যান্সারে যেতে পারছো এই নিয়ম অনুসারে। কারণ আমার কথা হচ্ছে সঠিক উত্তরে আমি কোন নিয়মে গেলাম এমসিকিউতে সেটা কিন্তু ম্যাটার করে না। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, স্ট্রাকচারের সাহায্য নেব। তাহলে আমরা পেয়ে গেলাম কি 39-এর বাইনারি মান। আমরা তাহলে এটাকে নিব না, অর্থাৎ এই নিয়ম অনুসরণ করব না, আমরা এমসিকিউ এর ক্ষেত্রে অনুসরণ করব এই স্ট্রাকচারে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমি আরেকটা উদাহরণে যাই। দেখো এটা তো শুধুমাত্র পূর্ণ সংখ্যা আছে, তো পূর্ণ সংখ্যা বাদ দিয়ে পূর্ণ সংখ্যা সহ, পূর্ণ সংখ্যা সহ যদি আমি ভগ্নাংশ আনি, যেমন ধরো আমি এখানে লিখলাম 75.25, এই 10, এর সমকক্ষ বাইনারি মান কত? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রাকচারটা কাজে আসবে, ভগ্নাংশের ক্ষেত্রে কখনোই আসবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রাকচারটাকে আমরা কাজে আনবো। তাহলে দেখি 1 2 4 8 16 32, এবার কাকে আনতে পারি, 64। কাকে করছি আমি, 75কে। তো দেখো আমার দেখো যোগ করতে গেলে ঝামেলা, কাকে কাকে যোগ করব, তারপরে 75কে পাবো। এক্ষেত্রেও একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হচ্ছে কি, তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি 75কে আগে লিখবে। আমি লিখি, নিচে লিখে লিখি 75 থেকে তুমি বাদ দিবে কাকে, 64কে। দেখো 64 ছোট বাদ দেওয়া যায়, তো 64কে বাদ দিলাম, থাকলো কত, 11। দেখো এখান থেকে 32কে বাদ দেওয়া যায় না, 8কে 16কে বাদ দেওয়া যায় না, 8কে আবার বাদ দেওয়া যায় এই 11 থেকে। তাহলে 8কে বাদ দিলে কত থাকছে, 3। তাহলে 3কে বাদ দিলাম, এবার কত পেলাম, 3। 3-এর থেকে 4কে তো আর বাদ দেওয়া যাবে না, যাবে কাকে, 2কে। তাই 2কে বাদ দিলাম, 1 থেকে 1 বাদ দিলাম, কি পেলাম, 0। যাকে যাকে বিয়োগ করে 0 পেলাম তাদের নিচে 1 দিব। আগের বার বলছিলাম যাকে যাকে যোগ করে আমি এই 75কে পাবো তাদের নিচে 1 দিব। আবার দেখো উল্টো দিকে আমি এটা যদি আমি সেদিকেও যাই তাহলেও হবে, অর্থাৎ 64 আর 8 আর যদি 2 1 এদেরকে যোগ করা হয় তাহলেও কিন্তু আমি ওই 75 পাবো। কিন্তু সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে ভাবতে হবে যে কাকে কাকে যোগ করব। তো আমি যোগের পদ্ধতি না করে যখন বড় সংখ্যা আসবে যে আমি সহজে যোগটাকে বুঝে পারছি না, তখন আমি বিয়োগ পদ্ধতিতে চলে যাব। তো বিয়োগ পদ্ধতিতে কি করলাম, 75 থেকে 64 বিয়োগ দিলাম, 11 থাকলো, 8 বিয়োগ দিলাম, 3 থাকলো, 2 বিয়োগ দিলাম, 1 থাকলো, 1 থেকে 1 বিয়োগ দিলাম, 0 দিলাম। যাকে যাকে বিয়োগ করলাম তাদের নিচে 1 দিলাম। দেখো এখানে 1 দিব, তারপরে কাকে বিয়োগ করছি, 8কে বিয়োগ করছি, 2কে বিয়োগ করছি, আর 1কে বিয়োগ করছি। যাদেরকে কাজে লাগে নাই তাদেরকে কি দিব, 0। এবার দেখো আগে সেই যোগ থিওরিতে যাই আমরা, যে এখান থেকে বলছিলাম যাকে যাকে যোগ করে 75 পাবো তাদের নিচে আমি আবার 1 দিব। তাহলে দেখো 64 আর 8 কত হয়, 72, 73 74 75, কথা কিন্তু একই। তবে এখানে ভাবতে হচ্ছে, এখানে ভাবনার কিছু নাই।
এখানে বিয়োগ করে আমরা 0 পেলে যাকে তাকে বিয়োগ করবো তাদের নিচে 1 দিয়ে দেব। তাহলে আমি এখানে 75 সমান কত পাচ্ছি? 75 সমান আমি পেলাম 1001011। এবার দশমিকের সোজা আমি দশমিকটা নিয়ে নিলাম। আমার অঙ্কটা যেহেতু একসঙ্গে আছে, উত্তরটাও একসঙ্গে হবে, অর্থাৎ এই ভগ্নাংশের অ্যান্সারটাও আমাকে বের করে একই সঙ্গে লিখতে হবে। এবার যাই ভগ্নাংশের ক্ষেত্রে। একটু আগে আমি বলছি ভগ্নাংশে স্ট্রাকচার সাপোর্ট করে না, তাহলে ভগ্নাংশের নিয়মটা কি ছিল? ভগ্নাংশের নিয়ম হচ্ছে 0.25 আমরা কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে ভিত্তি সংখ্যা গুণ করব, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছে তার ভিত্তি সংখ্যাকে গুণ করব। তাহলে বাইনারিতে রূপান্তর করতে চাইছি, তাই বাইনারির ভিত্তি সংখ্যা 2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর 1 5, এই দশমিক দিলাম। এই 2 সংখ্যার পরে দশমিক, তাই 2 সংখ্যার পরে দশমিক দিলাম। আমার হাতে কোনো সংখ্যা নাই, তাই এখানে কি দিলাম? 0। গুণ দিব আবার কত? 2। তাহলে 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, সেই 1টাকে আমি দাগের বাইরে নিলাম। আমরা অ্যান্সার লিখবো দাগের বাইরের এই দুটো ডিজিটকে, কিন্তু লিখবো উপর থেকে নিচের দিকে। আমরা আর গুণ করবো না, কারণ এখানে দুটো 0 পেয়ে গেছি। যদি 0 না পেতাম তাহলে আমরা গুণ করতেই থাকতাম, সেক্ষেত্রে গুণ করতাম, কিন্তু যেহেতু 0 পেয়ে গেছি তাই আর গুণের কাজ করলাম না। তাহলে এখানে কি পেলাম? দশমিকের পরে 0, 1। এই তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও শিখলাম, ভগ্নাংশের ক্ষেত্রেও শিখলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো এবার একটু উল্টো দিকে যাই, দেখি বাইনারি থাকলে আমরা কিভাবে দশমিক করি। আমি একটা বাইনারি মান নেই, 1 0 1 1 1 0 1। এটা একটা বাইনারি মান, এর সমকক্ষ দশমিক মান বের। দেখো এক্ষেত্রেও আমাদের একটা গাণিতিক নিয়ম আছে, যে গাণিতিক নিয়মে পাওয়ার নির্ধারণ করতে হয়, তারপরে গুণ করতে হয়, তারপরে সেই অঙ্কটা করতে হয়। আমি একটু ধারণা দিচ্ছি, দেখো এটাকে যদি আমি গাণিতিক নিয়মে করতে যাই তাহলে কেমন হবে? 1 0 1 1 1 0 1। এটা আছে বাইনারি, আমি কিসে রূপান্তর করতে চাইছি? দশমিক। এক্ষেত্রে আমাকে কি করতে হয়? পাওয়ার নির্ধারণ করতে হয়। তো এটা পূর্ণ সংখ্যা, যেহেতু পাওয়ার এখানে 0 1 2 3 4 5 8 6, সেক্ষেত্রে নিয়মটা কেমন? 1 গুণ ভিত্তি সংখ্যা 2, পাওয়ার আসবে 6, 0 গুণ 2 5, 1 গুণ 2 4, 1 গুণ 2 3, 1 গুণ 2 2, 0 গুণ 2, পাওয়ার আসবে এখানে 1, আর 1 গুণ 2 পাওয়ার হবে 0। দেখো এই যে আমি লিখলাম, এই লিখে যদি অঙ্কে শেষ করতে হয় তাহলে কিন্তু কোনো কায়দায় তুমি পারবে না 1 মিনিটে শেষ করতে। তাই এখানেও যাব আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতি, আর সেটা ওই স্ট্রাকচার নিয়ে। দেখো কত সহজ। আমরা আগে স্ট্রাকচার নেই। এখানে কয়টা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ডিজিট আছে। আমার স্ট্রাকচারেও 7টা নিতে হবে। কেমন? দেখো 1 2 4 8 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 1 2 3 4 5 6 7। তাহলে এখানকার যতগুলো ডিজিট থাকবে আমার স্ট্রাকচারে ঠিক ততগুলোই সংখ্যা আনতে হবে। আনলাম। এবার আমি ওই বাইনারি সংখ্যাটাকে এখানে বসাই দেব।
1 0 1 1 1 0 1। এবার দেখো যাদের নিচে 1 আছে আমি তাদেরকে যোগ করলে রেজাল্ট পেয়ে যাবো। তো কাদের নিচে আছে, যেমন 64 আছে, 16 আছে, তারপরে 8 আছে, 4 আছে, 1 আছে। আমরা যোগ করবো ওগুলোকে। দেখো 64 16 8 4 1। তোমাদের কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর থাকবে, তোমরা খুব সহজে এটা করতে পারবে। দেখো আমরা এখন যোগ করি। 5 8 5 13, 13 আর 6 19, 19 আর 4 23, 23 এর 3 হাতে হচ্ছে কত 2, তাহলে 6 7 8 9 এই 93। তাহলে আমি কি পেলাম 1 0 1 1 1 0 1 এই 2 ইকুয়াল এই 93 এই 10। তাহলে এটা একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। কিসের সংক্ষিপ্ত পদ্ধতি? এটা হচ্ছে বাইনারি সংখ্যার দশমিকে রূপান্তর করার একটা সহজ পদ্ধতি। তো এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ভগ্নাংশ থাকলে আমরা কি করব? আমরা একটা ভগ্নাংশ দিয়ে তাহলে দেখি। ওয়ান ওয়ান 0 1 1 দশমিক 1 1, এটা বাইনারি সংখ্যা আছে, একে দশমিকে রূপান্তর করতে হবে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্ট্রাকচার দেখো 1 2 3 4 5টা আছে। এবার তো আমরা নিব 1 2 4 8 16, 1 2 3 4 5টা পেয়ে গেলাম। এখন এই পূর্ণ সংখ্যাটুকুকে মাত্র এখানে বসাই 1 1 0 1 1, এটাই ছিল আমার অঙ্ক। তো যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করব। তাহলে 16 আর 8 24, 25 26 27। তাহলে এটুকুর জন্য আমি কি পেয়ে যাচ্ছি 27। আমি এখানে আবার লিখি 1 1 0 1 1 দশমিক 1 1 2 ইকুয়াল এই 27 দশমিক। দেখো দশমিকের ক্ষেত্রে আমরা কখনোই স্ট্রাকচার ইউজ করতে পারবো না, সেখানে অবশ্যই আমাদের কি করতে হবে, গাণিতিক নিয়মটাকে ফলো করতে হবে। তো এক্ষেত্রে আমাদের গাণিতিক নিয়ম কি আছে? গাণিতিক নিয়ম আছে, দশমিক আছে 1 1, তাহলে এখানে হবে -1, এটাতে হবে -2। আমরা শিখেছিলাম কিন্তু রূপান্তরের করার সময়। তো এখন দেখো আমাদের নিয়মানুসারে 1 গুণ ভিত্তি সংখ্যা 2 পাওয়া যাবে ভিত্তি সংখ্যার উপরে, যোগ আবার 1 গুণ ভিত্তি সংখ্যা পাওয়ার আসলো ভিত্তি সংখ্যার উপরে। এবার আমরা কি করব, 1 গুণ এই যে 1 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1/2 প্লাস 1 গুণ এখানে 1 এই 2 দুগুণে 4। তো এখন দেখো আমরা গুণ করে দেই, এই একে একে 1/2 যোগ 1/4। তোমরা ক্যালকুলেটরে করলে খুব সহজে পেয়ে যাবে, আমি এখানে করে দেখাচ্ছি। তো 4 2 দুগুণে 4 আর 1 সমান 3/4। একে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব 0.75। এখন আমি ভাগটাও করে দেখাই। 3 আমরা দশমিক দিলাম, এখানে একটা শূন্য নিলাম, তাহলে 4 7 28, এই 2 0 4 5 এই 2, তাহলে কত পেলাম 0.75। এখানে যেহেতু আমি হাতে করলাম তাই অনেক সময় মনে হচ্ছে, তোমরা যখন ক্যালকুলেটর ইউজ করবে দেখবে একটু অঙ্ক খুব সহজে পেয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম 11011.112, অর্থাৎ বাইনারি মানের জন্য পেলাম 27.75, অর্থাৎ 7 এবার বুঝতে পারছো নিশ্চয়। ইতিমধ্যে কিন্তু আমরা দুটো আইটেম শেষ করলাম।
একটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, আর একটা হচ্ছে বাইনারি থেকে দশমিক। এটা আমরা জানলাম সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ এমসিকিউ এর জন্য কিভাবে আমরা অ্যান্সার করব সেই পদ্ধতিটা। তো এবার আমরা যাই একটু অন্যদিকে। আমি এখানে লিখলাম অন 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 জিরো অন 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 দশমিক দিলাম অন অন জিরো অন। এটা একটা বাইনারি মান। আমি একটু সংক্ষেপে লিখি এবার। কিসে রূপান্তর করতে বলা আছে? অক্টালে রূপান্তর করতে বলা আছে। তো অক্টালে রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি বাইনারি সংখ্যাগুলোকে 3 ডিজিট করে ধরতে হয়, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ডিজিট করে ধরতে হয়। তো অক্টালের ক্ষেত্রে আমরা যদি 3 ডিজিট করে ধরি তাহলে অ্যান্সার কি আসে দেখো। তো সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যাব বাম দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে যাব ডান দিকে। তো দশমিকের সোজা আমি দশমিকটা নিলাম। এবার দেখো প্রথম তিনটা নিলে কি হচ্ছে 1 1 1, পরবর্তীটা নিলাম 1 1 0। আমরা তিনটা করে গুচ্ছ করব, কারণ তিনটা বাইনারি মান না হলে একটা অক্টাল মান পাওয়া যায় না। এবার দেখো থাকছে কি 1, কিন্তু 1-এ তো কোনো মান পাবো না অক্টালের। তাই কি করব, যেহেতু আমি বামের দিকে যাচ্ছি তাই 0 পড়বে বাম, তাই 0 বামে দিলাম। এবার যাই আমি ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে কি আছে 1 1 0, আমাকে ডান দিকে যেতে হবে, তাই আমি প্রথমে এই তিনটাকে নিলাম। এখানে দেখো একটা 1 আছে, এখানেও আমাকে তিনটা পূরণ করতে হবে, যেহেতু একটা আছে তাই বাকি দুইটা প্রয়োজন। যেহেতু আমি ডান দিকে যাচ্ছি তাই 0 দিব ডানে। 4টা নিচেই তোমাদের মনে আছে সেখানে কি ছিল, আমি আবার একটু লিখছি অক্টাল আর বাইনারি। তোমাদের 0 যখন অক্টালে ছিল তখন বাইনারিতে ছিল 3টা 0। 1-এর জন্য ছিল 0 0 1, 2-এর জন্য ছিল 0 1 0, 3-এর জন্য ছিল 0 1 1, 4-এর জন্য ছিল 1 0 0, 5-এর জন্য ছিল 1 0 1, 6-এ ছিল 1 1 0, আর 7-এ ছিল 1 1 1। দেখো এর বাইরে তো যাবে না, কারণ অক্টালে আমরা ব্যবহার করি 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট। তো এখন আমরা ওইখানকার ওই যে মান, ওই মান অনুসারে, অর্থাৎ এই বাইনারি মানগুলো অনুসারে আমরা অক্টাল মানে যেতে পারি, এবং এই বাইনারি মান অনুসারে আমরা এখানে অক্টাল মানটা লিখব। তো দেখো এখানে 0 0 0 আমি কত পাচ্ছি 1, এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 4। তাহলে কত পেলাম? অতএব 1 1 1 0 1 1 1 দশমিক 1 1 0 1, এই 2 ইকুয়াল পাচ্ছি 167.64। অনেকক্ষণ সময় লেগে গেল, আমরা এত সময় লাগাবো না, কারণ আমার তো এই নিয়মটা দেখানোর কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানেই দাগটি নিব, এত গুচ্ছ করে লিখবো না। এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো এত গুচ্ছ করে লিখবো না, আমরা সরাসরি দাগটা টানবো কোথায়, এখানে। এই তাহলে এখানে পেয়ে যাবো 7, এটাতে পেয়ে যাবো 6, আর এখানে যেহেতু 1, ফলে আমি মনে মনে এখানে দুটো শূন্য বসাই নিতেও পারি, বসাই নিয়ে আমি এখানে লিখে দিলাম 1। আবার এদিকে আসি, এখানে পাচ্ছি 6, এখানে দেখো 1,
একটা আছে, তাহলে মনে মনে দুটো শূন্য বসালে আমি বুঝতে পারছি ওখানে 100, তাহলে 100 কত হবে 4। দেখো কত সহজে হয়ে গেল। কারণ আমার তো উত্তরের প্রয়োজন, আমার তো অঙ্ক কীভাবে করছি সেটা প্রয়োজন না। তাই তোমার যদি এই তালিকাটা সঠিকভাবে মনে থাকে তাহলে অবশ্যই তুমি সংক্ষেপে অ্যান্সার করতে পারবে। তো আমরা যদি অক্টাল থেকে বাইনারি মান মনে রাখে অ্যান্সারে যেতে পারি তাহলে অবশ্যই হেক্সাডেসিমেল থেকে বাইনারি মান মনে রাখলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল অবশ্যই পারব। তো সেক্ষেত্রে আমি দেখি একটা উদাহরণ যে কীভাবে হেক্সাডেসিমেল মানকে আমরা বাইনারি করি। তারপর আমি একটা হেক্সাডেসিমেল মান নিলাম A2.4 এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমেল অর্থাৎ 16। একে আমি কি করতে চাইছি বাইনারি। একেবারে সহজ, তোমার মানগুলো শুধু মনে রাখতে হবে, মানগুলো বসায় দিলে অ্যান্সারে এসে যাবে। তো মান আমরা কীভাবে পাচ্ছি দেখো, এফের মান আমরা জানি 1 2 3 4, চারটায় 1। আমরা 2 এর মান কত জানি, 2 এ জানি 10 অর্থাৎ 10। তো আমরা 10 জানি ঠিকই, কিন্তু হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি করব তখন আমাকে কয় ডিজিট করে নিতে হবে, 4 ডিজিট করে নিতে হবে। তাই বামে দুটো শূন্য দিলাম, দিয়ে 10 লিখলাম, পেয়ে গেলাম কার মান, 2 এর মান। তাই হলো এ পর্যন্ত। এবার দশমিক দিলাম। 4-এ আমরা কত জানি 100, সেখানে কয় ডিজিট হচ্ছে 3 ডিজিট। যেহেতু হেক্সাডেসিমাল তাই 4 ডিজিট করার জন্য আমি 0 দিয়ে 100 দিলাম, তাহলে 4 ডিজিট হয়ে গেল। আর এর মান আমরা জানি 1010, তাহলে 1010 হলে এখানে তো 4 ডিজিট আছেই, তাহলে এটা কি পেয়ে গেলাম বাইনারি মান। তাহলে তালিকাটা তোমাদের জানা খুবই প্রয়োজন এমসিকিউ এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো এটা আমরা শিখলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো এবার আমরা উল্টো দিকে যাই যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করব। তো বাইনারি মান লিখি 1 0 1 0 1 1 0 0 1, এটা লিখলাম, দশমিক দিলাম 1। এটা বাইনারি। একে কিসে রূপান্তর করব, একে আমি রূপান্তর করব হেক্সাডেসিমাল। তো একটু আগে আমরা অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল শিখছি, সেখানে কয় ডিজিট ধরছিলাম 3 ডিজিট। আর যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব তখন ধরব 4 ডিজিট। তো এখানে 4 ডিজিট দেখো আমি এভাবেই ধরে দেই, শুধু শুধু আমরা বাড়তি সময় নিব না। তো আমরা জানি 1000-এ হচ্ছে 8, তাহলে 1000-এ 9। এখানে দেখো তোমাকে মনে রাখারও আমি কিন্তু একটা পদ্ধতি শিখাইছিলাম, সেটা হচ্ছে কি যে 4-এ 100, 8-এ 1000 আর 3-তে 1100। তো 4-এ যদি 100 হয় তাহলে 5-এ হবে 101। বামের শূন্য আমরা ধরবো না, তাহলে 5-এ হলো কত 100, 1-এ হলো 5, আর এটা 1। আমি মনে মনে এখানে 3টা শূন্য বসালাম, বসালে সে তার মানও তো হবে 1। এবার এদিকটায় আসি, দেখো দুটো আছে, আমি মনে মনে আর দুটো শূন্য এখানে বসাই নিলাম। দুটো আমি মনে মনে বলছি এই জন্য এমসিকিউ এর প্রশ্নে তোমাকে বাড়তি কোনো পেপার দিবে না, আবার প্রশ্নেও তুমি লিখতে পারবে না। তাই যা কিছু তোমার মনের মধ্যেই রাখতে হবে এবং সেটা মনের থেকে করতে হবে। তাই আমরা শূন্যগুলো কি করব, মনে মনে বসাবো। বসালে কত হচ্ছে দেখো 1100, আমরা জানি সিতে হচ্ছে 1100। তাহলে এটার অ্যান্সার কি পেলাম, এটার অ্যান্সার পেলাম 159.3। দেখো শিখলাম আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সহজ পদ্ধতি,
আবার শিখলাম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার সহজ পদ্ধতি। একইভাবে আমরা অক্টাল থেকেও বাইনারিতে যেতে পারি, অর্থাৎ অক্টাল সংখ্যাগুলোর শুধু মান বসাই দিলেই হবে। সেখানে কয় ডিজিট লাগবে? 3 ডিজিট। এবার আসি আমরা আরেকটাতে। আমি এখানে লিখলাম ABC, এ অক্টাল মান ABC, হেক্সাডেসিমেল উল্লেখ করলাম না, কারণ ABC এ থেকে এ পর্যন্ত থাকলেই আমরা বুঝি ওটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তো ABC, এই ABCর অক্টাল মান কত? তোমাদের অবশ্যই মনে আছে যে এটার কোনো সরাসরি পদ্ধতি নাই। এক্ষেত্রে আমাদের কি করতে হয়? বাইনারির সাহায্য নিতে হয়। তো বাইনারির সাহায্য আমরা কিভাবে নিব? দেখো, আমরা এর মান বসাই দেই 1010, বির মান বসাবো 1011, আর সির মান 1100। এটা কি পেয়ে গেলাম? বাইনারি মান। এখন আমি 3 ডিজিট ধরে দিলাম, এটাই পাবো 4, এটাই পাবো 7, এটাই পাবো 2, এটাই পাবো 5। তাহলে আমি ABC সমান কি পেয়ে গেলাম? ABC ছিল হেক্সাডেসিমেল ইকুয়াল 5274, এটা পেয়ে গেলাম অক্টাল মান। দেখো কত সহজে পেয়ে গেলাম। তাহলে জানলাম আমরা ABC এর অক্টাল মান। তো একইভাবে এটা আছে কিসে? হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তোমাকে যদি ঠিক উল্টায় দেওয়া হয় যে একটা অক্টাল মান আছে তাকে হেক্সাডেসিমেল করতে হবে, দেখো সেক্ষেত্রেও প্রসেসিংটা একই রকম। তো আসি আমরা আরেকটা অঙ্ক নিয়ে। আমি দিলাম এখানে 642.73, এটা একটা অক্টাল মান। একে আমি কিসে রূপান্তর করতে চাচ্ছি? হেক্সাডেসিমেল। তো নিয়ম ওই একই। আগে কি করব আমরা? আগে বাইনারিতে রূপান্তর করে নিব। তো আমরা জানি 6 দেখো ওখানেই আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বাইনারি মানটা ওখানে লেখা আছে। তাহলে 6 জন্য 110, 4 জন্য 100, 2 জন্য 010, 7 জন্য 111, আর 3 জন্য 011 পেয়ে গেলাম বাইনারি মান। এবার কি করব? আমরা 4 ডিজিট করে ধরে দিব, ধরলে পেয়ে যাব হেক্সাডেসিমেল মান। তো 4 ডিজিটে আসি। এখানে এটুকুতে 4 আসছে, তার মানে এখানে বামের শূন্যর কোনো দরকার নাই। তাহলে 10 মানে 2। এবার আসতেছে দেখো 1010, অর্থাৎ 1010 আসে এ, এখানে একটা এ থেকে যাচ্ছে, 1 থেকে যাচ্ছে, তাহলে 1-এর জন্য পেয়ে যাচ্ছি 1, দশমিকে সোজা দশমিক দিলাম। এবার দেখো এখানে আসি, আছে কত? 1110। আমি তোমাদের বলছিলাম মনে রাখার জন্য সি এর মান আমরা মনে রাখবো 1100। তাহলে সি এর যদি 1100 হয়, ডি এর মান হবে 1101, আর ই এর মান হবে 1110। তাহলে এখানে হচ্ছে ই, আর এখানে দেখো দুটো 1 আছে, তো আমরা ডানে আর দুটো শূন্য মনে মনে দিয়ে নিলাম, তাহলে হলো 1100। তো এখানে তাহলে কত দিলাম? সি। তাহলে অ্যান্সারটা কি পেয়ে গেলাম? আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1A2.E3। এটা পেলাম হেক্সাডেসিমেল মান। তাহলে দেখো রূপান্তরের ক্ষেত্রে যেভাবেই থাকুক না কেন, আশা করি তোমরা এমসিকিউ এর প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে। তো আজকে আমরা জানলাম রূপান্তর নিয়ে বহু নির্বাচনী অভিজ্ঞতার কিছু প্রশ্ন উত্তর। আমরা আগামী ক্লাসে জানব এই সংখ্যা পদ্ধতির যোগ, বিয়োগ বা কিভাবে একটা সংখ্যার মান বাড়ানো যায়, বা পূর্ববর্তী সংখ্যা বা পরবর্তী সংখ্যা,
এই ধরনের আরও কিছু প্রশ্ন উত্তর রয়ে গেছে আমাদের এই এমসিকিউতে। তো জানবো আমরা সেগুলো পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।